শান্তিনিকেতনে গোষ্ঠী সংঘর্ষ অশান্তি। শান্তিনিকেতনের রূপপুরে দুই গোষ্ঠীর মারপিট, পরস্পরকে লক্ষ্য করে ইট পাটকেল রীতিমতো ভাঙচুর। শান্তিনিকেতনে গোষ্ঠী সংঘর্ষ। রূপপুরে পুলিশ বাহিনী, আর সেখানে পুলিশ পৌঁছতেই পুরুষ শূন্য গোটা গ্রাম। ইন্দ্রজিৎ রোজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কি থেকে ঘটনার সূত্রপাত? দেখো, একদমই যেটা বলে রাখবো, ঘটনার যেটা সূত্রপাত গ্রাম্য একটি বিবাদ, এবং সেই গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী, অর্থাৎ স্থানীয় যে দুই গোষ্ঠী, সেই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ বাঁধে। গত 2 দিন আগে থেকে এই সংঘর্ষ চলছিল। এর আগেও আমরা দেখেছি যে ওই গ্রামেই একজনের বাড়ি ভাঙচুর, তার দোকান লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়েছিল। আজকে সকাল থেকে আবারও সেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রূপপুরে যে মমিন পাড়া বলে যে গ্রাম রয়েছে সেই গ্রাম, এবং সেখানে গিয়ে দেখা যায় যে একটি বাড়িতে সম্পূর্ণ ইট বৃষ্টি করা হয়েছে, লাঠি বাঁশ নিয়ে তাদের হামলা চালানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। একদম স্থানীয় দুই নেতা বাবু দাস এবং নিমাই দাস, এই দুই গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের, এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, এবং বিবাদ চরমে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ, এবং সেখান থেকে বেশ কিছু মহিলাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কারণ পুলিশ ঢোকার সঙ্গে সঙ্গে গ্রাম সম্পূর্ণভাবে পুরুষ শূন্য হয়ে যায়, আর তার জন্যই গ্রামের যে সমস্ত মহিলারা তারা অশান্তিতে জড়িয়ে যাচ্ছিল, এবং তার জন্যই তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ, এবং রাত ভোর আরও তল্লাশি চলবে, এমনটাই কিন্তু জানাচ্ছে বীরভূম জেলা প্রশাসন বা শান্তিনিকেতন সূত্রে। এমনটাই 5-6টা ছেলে এসে লাঠি নিয়ে দরজাতে বাড়ি মারছে। বেরি নাই, ঘর থেকে কে আছিস, বেরি নাই, মেরে শেষ করে দেবো, মার্ডার করে দেবো। কেন করছে? আমাদের এখানে থাকতে দেবে না, ওই জন্য এমনি করছে। মিটিং এ গেছিল, ওই মিটিং থেকে এসে থেকেই মারামারি। আগে থেকে ঝামেলা হয়েছে, পার্টি করে নিয়ে আমার ছেলের বিয়ে ছিল, নিয়ে ওরা ডাং নিয়ে চলে আসছে মারামারি করতে। ওরা তৃণমূল করে, আমরাও তৃণমূল করি, আর বলছে ঘর ঢুকোনে বাইরে বেরোলেই মারবো। দোকান ঘরে উচ্ছেদ, কিন্তু উচ্ছেদ নয়, পার্টি অফিস। হ্যাঁ, ঠিক এই ছবিটাই বরানগরে দেখা গেল। জবরদখল হঠাতে বরানগর পুরসভার অভিযান। ডানলপ থেকে সিথির মোড় পর্যন্ত অভিযান। বিটি রোডে হকার উচ্ছেদ বরানগর পুরসভার। দোকান ঘর উচ্ছেদ হলো, কিন্তু সেই সরকারি জমিতেই অফিস তৃণমূলের, কিন্তু সেই তৃণমূল অফিস পুরো অক্ষত রয়েছে। দোকান ঘর উচ্ছেদ করা হচ্ছে বরানগর পুরসভার তরফ থেকে, যে ছবি আপনাদের দেখাচ্ছে, কিন্তু তৃণমূলের যে পার্টি অফিস, সেই অফিস একেবারে অক্ষত। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, বরানগর পুরসভার এই নিয়ে কি বক্তব্য? দেখো, ডানলপ থেকে সিথির মোড় পর্যন্ত যে সমস্ত দোকান উচ্ছেদ হচ্ছে, সেই জায়গা থেকে উচ্ছেদ করছে বরানগর পৌরসভা, কিন্তু সেই জায়গা থেকে ড্রেনের ওপরে সরকারি জায়গাতে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, এবং সেই ছবি ধরা পড়েছে আমাদের নিউজ 18 বাংলা ক্যামেরায়। এবং হকার যারা রয়েছেন তারা পরিষ্কার বলছেন যে আমাদের দোকান উচ্ছেদ হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেগুলো কিন্তু অক্ষত রয়ে গিয়েছে, সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে না, এবং সেই জায়গা থেকে সরব হয়েছেন, এবং তারা বলছেন যে আমাদের যদি দোকান উচ্ছেদ হয় তাহলে তৃণমূল কংগ্রেস কার্যালয় উচ্ছেদ হবে। এবং এই ঘটনায় যারা পুরসভার আধিকারিক রয়েছেন তাদের মধ্যে ভিন্ন সুর রয়েছে। একজন পুর পার্টির সদস্য, তিনি বলছেন যে এই জায়গা থেকে পদক্ষেপ নেওয়া হবে। অন্যজন বলছেন যে এই অর্থাৎ এই যে কার্যালয়, সেই কার্যালয় কিন্তু উচ্ছেদ করার জন্য কোনো নির্দেশিকা নেই। এই নিয়ে কিন্তু হকার যারা রয়েছেন তারা কিন্তু সরব হয়েছেন। তারা বলছেন যে আমাদের যদি দোকান ভাঙা হয় তাহলে কিন্তু এই যে কার্যালয় সরকারি জায়গায়, যেখানে উচ্ছেদ অভিযান চলছে সেখান থেকে এই তৃণমূলের যে অফিস, সেই অফিসের দূরত্ব কতটা? দেখো, একদম এই কার্যালয়ের ওপর থেকে কিন্তু দোকান ভাঙা হচ্ছে। অর্থাৎ এই যে কার্যালয়, সেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশে, এবং কার্যালয়ের পরবর্তী জায়গায় সেই জায়গাতেই কিন্তু দোকান ভাঙা হচ্ছে, কিন্তু কার্যালয় ভাঙা হচ্ছে না। এবং সেই জায়গাতে কিন্তু সরব হয়েছে এলাকার যারা হকার, তারা প্রত্যেকেই তারা বলছেন যে আমাদের দোকান যদি ভাঙা হয় তাহলে কার্যালয় ভাঙা হবে, এবং সেই কার্যালয় কেন ভাঙা হচ্ছে না এই নিয়ে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি বরানগর পৌরসভা যারা আধিকারিক রয়েছেন তাদের পক্ষ থেকে। বেশ সুবীর, পার্টি অফিসগুলো ভাঙতে বলছি, ভাঙছে না, বলছে ওগুলো আইন নেই নাকি। আর আমাদের যেগুলো আমরা খেটে খাচ্ছি সেগুলো সব ভেঙে দিচ্ছে, সেগুলো আইন নাকি আছে ওনাদের। এটা আমরা জিজ্ঞেস করলাম পার্টি অফিসগুলো কেন ভাঙা হবে না, বলছে পার্টি অফিস ভাঙা রুলসের বাইরে আছে। এটা যারা আধিকারিক আছেন তারা বলতে পারবে, একদমই উচিত না। পার্টি অফিস আমরা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি, সরকারেও সিদ্ধান্ত আসেনি। একমাত্র যারা নাকি রাস্তা অকুপাই করে আছে, এনক্রোচমেন্ট করে আছে, সেই ব্যাপারটাই সিদ্ধান্ত হয়েছে, সেই ব্যাপারেই ভাঙছে। এটা বড় রাস্তা হবে, যার কারণে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।
দুয়ারে রিপোর্টার এবার চলে যাব বীরভূমে, সেখানে দুবরাজপুরে প্রচুর বোমা উদ্ধার, মাটি খুঁড়ে প্রচুর বোমা উদ্ধার করা হয়েছে। 2 জার ভর্তি তাজা বোমা উদ্ধার। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, প্রশ্ন হলো, এত তাজা বোমা এই এলাকায় এলো কোথা থেকে? একদমই দেখো তমশ্রী, সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের যে ধগ্রাম রয়েছে, সেখানে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে যে ধগ্রামে যে শাল নদীর ধার রয়েছে এবং সেখানে চাষযোগ্য জমি রয়েছে, তার ধারেই কিন্তু 2 জেরিকান মতো বোমা পোতা রয়েছে, তো লুকিয়ে রাখা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে সেই মাটি সরায় এবং মাটি সরিয়ে কিন্তু পুলিশ অবাক, একদম খবর সত্যি ছিল যে 2 জেরিকান বোমা তারা পেয়েছে এবং প্রায় 60 থেকে 70টি বোমা ছিল। এবং সেই বোমাগুলি কে বা কারা রাখলো সেই তদন্ত তো চলছেই, পাশাপাশি সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড এসে বোমাগুলিতে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চারপাশ কিন্তু আওয়াজে কেঁপে ওঠে। তবে পুলিশ কিন্তু সেই ঘটনা তদন্ত শুরু করেছে, কে বা কারা ওই চাষযোগ্য জমিতে বোমা লুকিয়ে রেখেছিল। বেশ, সিম কার্ড জালিয়াতিতে আগে 11 জনকে গ্রেফতার করা হয়েছে, এবার আরো 4 জনকে গ্রেফতার করা হলো। এই নিয়ে মোট ধৃত 15। রানাঘাট পুলিশের অভিযানে সাফল্য, রানাঘাট, গাংনাপুর, হাঁসখালি থানার পুলিশের যৌথ অভিযান। আর যৌথ অভিযানে এই জালে 4 জন। এই 4 জন কারা জানবো। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, সরাসরি চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, দেখো, ফেক সিম জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এর আগে 11 জনকে গ্রেপ্তার করেছিল। নতুন করে আরো 4 জনকে গ্রেপ্তার করে এদেরকে গাংনাপুর, হাঁসখালি এবং রানাঘাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, একই কেসে একই তদন্তে কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছে। মূলত 2016 সাল থেকে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এদের কাছ থেকে একাধিক সিম কার্ড ইস্যু করা হয়েছিল। যে এদেরকে বলা হয় মূলত পিওএস, এদের মাধ্যমে এই সিম কার্ডগুলো ইস্যু করা হয়েছিল। এই সিম কার্ডগুলো থেকে পুলিশ সূত্রে যা জানতে পারা যাচ্ছে, বিভিন্ন অপরাধমূলক কাজ করা হয়েছে, এমনকি সাইবার ক্রাইম জালিয়াতি যেগুলো হচ্ছে, এই ধরনের সিমকে ব্যবহার করা হচ্ছে। এই তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আরও তদন্ত করে দেখছে। এবং আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল 11 জন, তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এবং নতুন করে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে হবিবপুর, হাঁসখালি এবং গাংনাপুর থেকে 3 মোট এই ফেক সিম জালিয়াতিতে 15 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে। ডিজিটাল অ্যারেস্টের শিকার এবার প্রাক্তন সেনা জওয়ান, ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ। পুলিশের জালে একজন, গুজরাটের সুরাত থেকে বিধাননগর সাইবার ক্রাইম শাখার জালে অভিযুক্ত। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে অনুপ, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই প্রতারণা কিভাবে চলতো আর কিভাবে সামনে এলো, কিভাবে অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ? তো ডিজিটাল গ্রেপ্তার করা হয়েছে এমনটাই কিন্তু প্রাক্তন এক সেনা জওয়ান, তাকে বলা হয়েছিল এবং নিউ টাউন থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন প্রথমে, তার পরবর্তী ক্ষেত্রে সাইবার ক্রাইম থানায় তিনি দ্বারস্থ হয় এবং যখন লিখিত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয় তারপরে কিন্তু পুলিশ তদন্তে নামে এবং এই ব্যক্তিকে কিন্তু প্রথমে মুম্বাই পুলিশ বলে ফোন করা হয়েছিল, পরিচয় দিয়ে ভিডিও কল করা হয় এবং সেখানে বলা হয় তাকে কিন্তু একেবারে ডিজিটাল গ্রেপ্তার করা হয়েছে এবং সেই কারণে তিনি যাতে বাড়ির বাইরে না বেরোন এবং এর হাত থেকে মুক্তি পেতে হলে তাকে 1,75,00,000 টাকা দিতে হবে। এবং সেই ব্যক্তি যখন 1,75,00,000 টাকা ধাপে ধাপে দেওয়া শুরু করে, তার পরবর্তীতে তিনি জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ যে অ্যাকাউন্টকে টাকা পাঠিয়েছিল সেই অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত শুরু করে এবং সেখানে দেখা যায় যে এই অ্যাকাউন্টের মারফত টাকা ট্রান্সফার হয়েছে এবং একটি অ্যাকাউন্টে সেখান থেকে এই টাকা কিন্তু সোনা কেনা হয়েছে। সেই নামের সূত্র, অ্যাকাউন্টের নামের সূত্র ধরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে যখন সেখানে পৌঁছয় এবং দেখা যায় গুজরাটের সুরাটের বাসিন্দা তিনিই কিন্তু এই গোটা ঘটনা ঘটিয়েছেন, এই প্রতারণা চক্র চালাচ্ছেন। এরপরেই পুলিশের পক্ষ থেকে সুরাটের এই বাসিন্দাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আনার পরে এবং পুলিশ জানতে পেরেছে বড়সড় একটি চক্র কিন্তু ইতিমধ্যেই কাজ করছে। সেই জন্য পুলিশের পক্ষ থেকে এই চক্রের কিন্তু হদিশ পাওয়ার জন্যই ব্যক্তিকে দফায় দফায় হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।